আবারও স্বাগত একুশে বিজনেসের সঙ্গে আছি মহিমা পলে। ৩.৫ মাসের বেশি সময় আটকে থাকার পর অবশেষে হরমুজ প্রণালী অতিক্রম করেছে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের মালিকানাধীন জাহাজ এমভি বাংলার জয়যাত্রা। গত রাত ৩টার দিকে জাহাজটি প্রণালী অতিক্রম করে বলে নিশ্চিত করেছেন বিএসসির ব্যবস্থাপনা পরিচালক মাহমুদুল মালিক। তিনি জানান ৩১ জন বাংলাদেশি নাবিক ও ক্রু নিয়ে জাহাজটি নিরাপদে হরমুজ প্রণালী পার হয়েছে। জাহাজে কর্মরত অতিরিক্ত চিফ অফিসার প্রণয় সাহা এক বার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন। ইরান যুক্তরাষ্ট্র সংঘাতের কারণে ২৮ ফেব্রুয়ারি থেকে জাহাজটি কার্যত পারস্য উপসাগরে আটকে ছিল। প্রায় ৩৭,০০০ টন সার নিয়ে দক্ষিণ আফ্রিকার উদ্দেশ্যে যাত্রার প্রস্তুতি থাকলেও হরমুজ প্রণালী অতিক্রমের অনুমতি না পাওয়ায় জাহাজটি বারবার যাত্রা শুরু করতে ব্যর্থ হয়। যুক্তরাষ্ট্র ইসরায়েলের সঙ্গে যুদ্ধ অবসানের আলোচনার পর ইরানের প্রধান আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী এখন থেকে তেহরান পরিচালনা করবে। সুইজারল্যান্ডে অনুষ্ঠিত প্রথম দফার আলোচনায় মধ্যপ্রাচ্য জুড়ে বিস্তৃত হওয়া সংঘাত বন্ধের বিভিন্ন উপায় নিয়েও আলোচনা হয়। সুইজারল্যান্ডে আলোচনা শেষে দেশে ফেরার পথে গালিবাফ বলেন, হরমুজ প্রণালী কখনোই আর যুদ্ধের আগের অবস্থায় ফিরে যাবে না। আন্তর্জাতিক আইন অনুযায়ী এর প্রশাসনিক পরিচালনা ইসলামী প্রজাতন্ত্র ইরানের অধীনেই থাকবে। গালিবাফ বলেন, এই বৈঠকের ভালো অর্জন হয়েছে, বিশেষ করে হরমুজ প্রণালী, তেল খাতে নিষেধাজ্ঞা শিথিলকরণ এবং জব্দকৃত অর্থ ছাড়ের বিষয়ে অগ্রগতি হয়েছে। এছাড়া দ্রুত সময়ের মধ্যে জব্দ থাকা অর্থের মধ্যে $12 বিলিয়ন ইরান ফেরত পাবে বলেও বৈঠকে সমঝোতা হয়েছে। এছাড়া ইরানের তেল বিক্রির উপর নিষেধাজ্ঞাও সাময়িকভাবে প্রত্যাহার হয়েছে। প্রতিদিন $10 কোটি করে রেমিটেন্স আসছে। জুন মাসের প্রথম 21 দিনে দেশি প্রবাসীরা দেশে পাঠিয়েছেন $208.40 কোটি, যা দেশীয় মুদ্রায় 25,581.10 কোটি টাকা। বাংলাদেশ ব্যাংক জানায়, গত বছরের জুন মাসের প্রথম 21 দিনে রেমিটেন্স এসেছিল $199 কোটি। সেই তুলনায় চলতি বছরের একই সময়ে প্রবাসী আয় বেড়েছে 4.70%। এদিকে চলতি অর্থবছরের 21 জুন পর্যন্ত দেশে $3,484.10 কোটি রেমিটেন্স এসেছে। গত অর্থবছরের একই সময় এই আয়ের পরিমাণ ছিল $2,949.70 কোটি। এই হিসেবে গত অর্থবছরের তুলনায় এবছর একই সময় প্রবাসী আয় বেড়েছে 18.10%। এদিকে রেমিটেন্সে ভর করে বাড়ছে রিজার্ভ। 22 জুন পর্যন্ত গ্রস রিজার্ভ ছাড়িয়েছে $35.73 বিলিয়ন। দীর্ঘ 1 বছরেরও বেশি সময় বিরতির পর জাপানের সাথে আকাশপথে সরাসরি যোগাযোগ ব্যবস্থা পুনরায় চালু করতে যাচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। আগামী 27 জুলাই থেকে চলবে ঢাকা নারিতা ঢাকা রুটের ফ্লাইট। প্রাথমিক পর্যায়ে সপ্তাহে একটি ফ্লাইট পরিচালনা করা হবে। অ্যাভিয়েশন বিশেষজ্ঞদের মতে এই রুটটি কেবল বাণিজ্যিক কারণেই নয়, বরং দুই দেশের মধ্যকার কৌশলগত ও জনসম্পৃক্ত সম্পর্ক উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইমন চৌধুরীকে সাথে নিয়ে বাকিটা জানাচ্ছেন সহকর্মী শফিকুল ইসলাম। 2025 সালের 1 জুলাই তৎকালীন পরিস্থিতিতে হজ ফ্লাইট পরিচালনা, উড়োজাহাজের স্বল্পতা এবং ব্যবসায়িক বাস্তবতার কথা বিবেচনা করে ঢাকা নারিতা রুটের ফ্লাইট সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। তবে বর্তমান সরকার বাংলাদেশ ও জাপানের মধ্যে কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে আগামী 27 জুলাই থেকে ঢাকা নারিতা ঢাকা রুটে সরাসরি ফ্লাইট চালু করার সিদ্ধান্ত নিয়েছে। প্রাথমিকভাবে এই রুটে সপ্তাহে একটি ফ্লাইট চলবে। 30 জুনের মধ্যে ফ্লাইটটা পরিচালনা করার কথা বলেছিল, কিন্তু আমাদের পারমিশন পেতে একটু সময় হচ্ছে জাপান গভর্নমেন্টের ওখানে, সেই জন্য এটা এখন নির্ধারণ করা হয়েছে। আমরা ইনশাল্লাহ 27 জুলাই থেকে আমরা কার্যক্রম শুরু করতে পারবো, আমাদের ফ্লাইট চলাচল শুরু হবে। এখানে আমাদের প্রচুর সম্ভাবনা রয়েছে। প্রায় 40,000 আমাদের স্টুডেন্ট আছে জাপানে, তারপরে আমাদের অনেক কর্মীও আছে জাপানে, প্লাস প্রায় 2-2.5 লক্ষ নেপালি নাগরিক ঢাকা হয়ে এই যে নারিতায় যাতায়াত করে। এভিয়েশন বিশেষজ্ঞদের মতে এই রুটটি দীর্ঘমেয়াদে টেকসই করতে সঠিক বিপণন কৌশল এবং যাত্রী সেবার মান নিশ্চিত করা জরুরি। শুরু করার যে ঘোষণা তাকে আমি সাধুবাদ জানাই, বাট ফ্রিকোয়েন্সির ব্যাপারে আমি খুব অপটিমিস্টিক না। যে কখনোই একটা ফ্লাইট দিয়ে কোনো রুট ওপেন করা উচিত না। মিনিমাম যদি হয় তাহলে অ্যাটলিস্ট 3টা ফ্লাইট করা উচিত।
3টা ফ্লাইট না হলে কিন্তু এই ফ্লাইট কখনোই আর লাভের মুখ দেখবে না, লোকসান হবে, আবারও বন্ধ হবে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স জানিয়েছে আগামী 20 জুন 2026 থেকে এই রুটের টিকিট বিক্রির কার্যক্রম শুরু হবে। শফিকুল ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা। পঞ্চগড়ে চায়ের উৎপাদন বাড়লেও সংকট যেন কাটছেই না চাষিদের। চায়ের ভরা মৌসুমে প্রয়োজনীয় সার ও কীটনাশকের অভাবে বাগানে দেখা দিয়েছে লোকার ও লাল মাকড়ের আক্রমণ। এতে উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কায় মালিকরা। পঞ্চগড় প্রতিনিধির পাঠানো তথ্য ও ছবিতে মাসুম আলিসার রিপোর্ট। উত্তরের জেলা পঞ্চগড়ে চলছে চা সংগ্রহের ভরা মৌসুম। এই জেলায় চা চাষ বাড়লেও একের পর এক সমস্যা চাষিদের চরম দুশ্চিন্তায় ফেলেছে। চলতি মৌসুমে বিরূপ আবহাওয়া ও সার সংকটে চাষিরা যখন দিশেহারা, তখন চা বাগানগুলোতে আক্রমণ করেছে লোকার আর লাল মাকড়। চাষিরা বলছেন প্রয়োজনীয় সার ও কীটনাশক সময় মতো না পাওয়ায় এ সমস্যায় পড়েছেন তারা। চলতি মৌসুমে চায়ের উৎপাদন কম হওয়ার শঙ্কা তাদের। স্থানীয় চা চাষিদের অভিযোগ, চা চাষ শিল্প মন্ত্রণালয়ের আওতায় থাকায় চা শিল্পে পর্যাপ্ত সার বরাদ্দ পাওয়া যাচ্ছে না। মৌসুমের গুরুত্বপূর্ণ সময়ে প্রয়োজনীয় উপকরণ না পেয়ে রোগবালাই নিয়ন্ত্রণে হিমশিম খেতে হচ্ছে তাদের। লোপার, হপার, তার মাজরা পোকা, চিতি, লাল মাকড়, শুশুনি, এগুলো অনেক রোগে আক্রান্ত। এক রাউন্ডে 4-5 বার স্প্রে করার পরও পোকাটা যাচ্ছে না। সার কিনতে যাই আমরা চা বাগানের জন্য, ওরা বলে যে সার নাই। দোকানদারের কাছে বলি তখন যে সার নাই, তো সার পাবো কই? ডিলারের কাছে যান, ডিলারের কাছে গেলে বলে উপর লেভেল থেকে সার বন্ধ হয়ে গেছে। স্থানীয় চা প্রক্রিয়াকরণ কারখানার কর্মকর্তারা বলছেন, তারা চাষিদের মানসম্মত কাঁচা চা পাতা উৎপাদনে সহায়তার জন্য সংশ্লিষ্ট দপ্তরে অনুরোধ জানিয়েছেন। সময়মতো এসব উপকরণ না পেলে চায়ের উৎপাদন কমে যাবে। চাষিরা কিন্তু এই আপনার যে সার, ওষুধ, পানি এইগুলি সঠিক সময়ে সঠিক পর্যায়ে দিতে পারতেছে না। কারণ এখানে বাংলাদেশ সরকারের কিংবা বাংলাদেশ চা বোর্ডের নীতিমালা অনুযায়ী চাষিদের জন্য আলাদা কোনোভাবে সার এবং ওষুধ কীটনাশকের কোনো কিন্তু আপনার বরাদ্দ নেই। বাংলাদেশ চা বোর্ড ও কৃষি বিভাগের কর্মকর্তারা বলছেন, বিষয়টি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের নজরে আনা হয়েছে। চা শিল্পের জন্য প্রয়োজনীয় সার বরাদ্দ ও সরবরাহ নিশ্চিতে উদ্যোগ নেওয়ার কথাও জানান তারা। বাংলাদেশ চা বোর্ড প্রধান কার্যালয় থেকে বাণিজ্য মন্ত্রণালয়ে পত্র প্রেরণ করেছেন, বাণিজ্য মন্ত্রণালয় থেকে কৃষি মন্ত্রণালয়ে পত্র প্রেরণ করেছেন, কিন্তু অদ্যবধি পূর্বাঞ্চলের চা চাষের জন্য আলাদাভাবে রাসায়নিক সারের বরাদ্দ আসেনি। দেশের চা শিল্পে পঞ্চগড়ের অবদান বাড়ছে। চা উৎপাদন স্বাভাবিক রাখতে সার ও কীটনাশকের সংকট দ্রুত সমাধানের দাবি সংশ্লিষ্টদের। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। জানাবো এশিয়ার প্রধান শেয়ার বাজারের খবর। সূচকের মিশ্র প্রবণতা দেখা যাচ্ছে এশিয়ার বেশিরভাগ পুঁজিবাজারে। জাপানি শেয়ার বাজার নিক্কি সূচক 2209 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 70,144 পয়েন্টে। কমেছে হংকংয়ের শেয়ার বাজার হ্যাংসেংয়ের সূচক 407 পয়েন্ট কমে অবস্থান করছে 23,361 পয়েন্টে। তবে বেড়েছে সিঙ্গাপুর এসটিআই সূচক, এটি 10 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 5,214 পয়েন্টে। চীনের শেয়ার বাজার সাংহাই কম্পোজিট ইন্ডেক্স অবস্থান করছে 4,118 পয়েন্টে, যা আগের দিনের চেয়ে 44 পয়েন্ট কম। বোম্বের সেন্সেক্স 30 ইন্ডেক্সকে দেখা যাচ্ছে ঊর্ধ্বমুখী প্রবণতায়। সেন্সেক্সের সূচক 45 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 77,139 পয়েন্টে। কমেছে থাইল্যান্ডের থাই স্টক এক্সচেঞ্জের সূচক, এটি 12 পয়েন্ট কমে অবস্থান করছে 1,561 পয়েন্টে। দর্শক, নিচ্ছে ছোট্ট একটা বিরতির পর বীমা খাত নিয়ে আমরা কথা বলবো প্রগতি লাইফ ইন্স্যুরেন্স পিএলসির এমডি অ্যান্ড সিইও মোহাম্মদ জালালুর আজিমের সঙ্গেই থাকুন।